বৌমা, তুমি তো দুজন কাজের লোক রেখে দিলে, কিন্তু এই যে প্রত্যেকদিন বিদেশি খাবার দাবার রান্না হচ্ছে, আমি তো একদমই এসব খাবার খেতে পারছি না। তুমি আমার জন্য আজকে শাক ভাত মাছের ঝোল রান্না করতে বলো না, তাহলে আমি অন্তত পেট ভরে দুটো খেতে পারবো। আমি 20,000 টাকা মাহিনা দিয়ে কাজের লোক রেখেছি ওই শাক ভাত মাছের ঝোল খাওয়ার জন্য? দেখুন, আমার জন্য এই বিদেশি খাবারই রান্না করতে হবে। আপনার যদি না পোষায় তাহলে আপনি নিজের রান্না নিজে করে নেবেন। বিদিশা দেবী প্রীতির এরকম মেজাজ দেখে ভীষণই আশ্চর্য হয়। আসলে বিদিশা দেবীর ছেলে অর্থাৎ প্রীতির স্বামী প্রীতির বাবা রঞ্জনবাবুর কোম্পানিতে চাকরি করত, তাই বিদিশা দেবী বৌমার মুখের উপর কোনো কথা বলতে সাহস পায় না। এভাবেই বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর প্রীতি সবসময় তার শ্বশুরবাড়িকে চালনা করার চেষ্টা করে। প্রীতি মনে করে সে যেহেতু বড়লোক বাবার মেয়ে, তাই গোটা শ্বশুরবাড়িকে তার কথাই উঠতে বসতে হবে। তাই সে সবসময় সবাইকে ছোট করে এবং সবাইকে নানান কাজে অর্ডার করে। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন, বিজয়, তোকে আমি 1000 বার বারণ করেছিলাম বসের মেয়েকে বিয়ে করিস না, কিন্তু তুই কোনো কথাই শুনলি না। এখন দেখেছিস তো গোটা বাড়িটাকে কেমন মাথায় করে রেখেছে। সব সময় আমাদের বাড়িটাকে একেবারে চালনা করছে যেন। সামান্য 4 জন লোকের জন্য আবার 2 জন চাকর রেখেছে, তার উপর ওরা 20,000 টাকা মাহিনা নেয়। তোর তো নিজের স্যালারি 50,000 টাকা, তার মধ্যে যদি কাজের লোককে 20,000 টাকা দিতে হয়, তাহলে আমাদের সংসার চলবে কি করে? বুঝতে পারছি মা, কিন্তু কি করব বলো। আসলে প্রীতি আমাকে বিয়ে করতে চেয়েছিল, তাই আমি আর ভয় না করতে পারিনি। আসলে খুব বড় লোকের মেয়ে তো, তাই ওর মেজাজ হওয়াটাও তো স্বাভাবিক। তুমি কিছু মনে করো না, প্রীতি এমনিতে খুব ভালো, তুমি ওর সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ছেলের মুখে এমন কথা শুনে বিদিশা দেবী আর কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। একদিন বিদিশা দেবীর বোন রত্না দেবী তাকে ফোন করে নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ জানায়। নিমন্ত্রণ পেয়ে বিদিশা দেবী খুবই খুশি হয় এবং তার বৌমাকে ডেকে পাঠায়। বৌমা, তোমার মাসি শাশুড়ি ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছে, তাই আমরা কালকেই মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ব। অনেক দূরের রাস্তা, ট্রেনে যেতে 2 দিন লেগে যাবে। তুমি আজকে ব্যাগপত্র গুছিয়ে নাও। ট্রেনে? আমরা ট্রেনে কেন যাব? আমি কোনোদিনও লাইফে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করিনি। আমরা ফ্লাইটে যাব। আমার ওসব ট্রেনে চড়তে একদমই ভালো লাগে না। আপনারা এতটাই চিপ যে কোথাও যাওয়ার জন্য শুধু ট্রেন ইউজ করেন। ছি, ডিসগাস্টিং। দেখো বৌমা, ফ্লাইটে গেলে এখন তো অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে, আর আমরা 4 জন মিলেই তো যাচ্ছি। ট্রেনে গেলে আমার মনে হয় বেশি ভালো হবে। তাছাড়া আমার ফ্লাইটে চড়ার কোনো অভিজ্ঞতা নেই, আমার ফ্লাইটে চড়তে খুব ভয় লাগবে। প্রীতি তার শাশুড়ি মায়ের কোনো কথাই গুরুত্ব দেয় না, বরঞ্চ সে নিজেই ফ্লাইটের টিকিট বুক করে ফেলে, তাও আবার বিজনেস ক্লাস ফ্লাইট। এতে বিজয়ের অনেক টাকা খরচা হয়ে যায়, কিন্তু বিজয় চাইলেও প্রীতির মুখের উপর কিছু বলতে পারে না। কয়েকদিন পর বিয়েবাড়িতে যাওয়ার সময় তারা ফ্লাইটে উঠে পড়ে, কিন্তু ফ্লাইটে টেক অফ করার সময় বিদিশা দেবী ভয়ে একেবারে অজ্ঞান হয়ে যায়। মা, ও মা, তোমার কি হলো? মা, তাড়াতাড়ি চোখ খোলো না। ও মা, চোখ খোলো, কেউ প্লিজ হেল্প করুন। আমার মা মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। বৌদিকে বারবার বারণ করলাম যে ফ্লাইটে উঠো না। মা ফ্লাইটে উঠতে পারে না, কিন্তু বৌদি তো আমাদের কোনো কথাই শোনে না, নিজের ইচ্ছা পূরণ করতেই ব্যস্ত। এই শোনো, তোমার মা ফ্লাইটে উঠতে পারে না সেটা তোমার মায়ের প্রবলেম, তাতে আমার কিছু যায় আসে না। আমি ছোটবেলা থেকে ফ্লাইটে বিজনেস ক্লাসেই উঠেছি, তাই আমি বিয়ের পরও বিজনেস ক্লাস বুক করেছি। তোমাদের যদি এতই অসুবিধা হচ্ছিল তাহলে তোমরা নিজেরা ট্রেনে করে আসতে পারতে। তুমি আমাদের কথা শোনার আগেই তো আমাদের 4 জনের রিটার্ন টিকিট সদ্য বুক করে ফেলেছো। ফ্লাইটের টিকিটের পেছনে এত টাকা নষ্ট করার পর আমরা ট্রেনে করে কিভাবে যাব? তুমি তো আমাদের একটা কথাতেও গুরুত্ব দাও না, শুধু নিজের যা ইচ্ছা হয় তাই করো। সবসময় তুমি আমাদেরকে চালনা করছো। হ্যাঁ, সে তো আমি করবই। শ্বশুরবাড়ির একমাত্র বৌমা বলে কথা, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনতেই হবে। আমি যেভাবে চালাবো তোমাদের সেভাবেই চলতে হবে। আর তাতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। প্রীতির কথা শুনে সুচরিতা কিংবা বিজয় কেউ কিছু বলতে পারে না।
অবশেষে এয়ার হোস্টেসদের সহায়তায় বিদিশা দেবীর জ্ঞান ফিরে আসে। এমনকি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পর প্রীতি সেই অনুষ্ঠান বাড়িতে থাকতে চায় না। সে নিজেদের জন্য একটা ভিআইপি হোটেল রুম বুক করে। প্রীতি, আমরা অনুষ্ঠান বাড়িতে থাকতে এসেছি, আর তুমি কিনা সেখানে না থেকে একা হোটেলে এসেছো। তুমি বুঝতে পারছো আমাদের কতটা মান সম্মান যাচ্ছে? তার উপর আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তুমি আবার একটু বোঝার চেষ্টা করো, আমাদের কাছে এভাবে টাকা নষ্ট করার মতো অত টাকা নেই। আচ্ছা তাই নাকি? তোমাদের মান সম্মান আছে আর আমার নেই? আমি ওরকম একটা সাধারণ বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। আমি হোটেলেই থাকবো। তোমার যা করার হয় তুমি করে নাও। প্রীতির এরকম জেদ দেখে বিজয় বড্ড বিপদে পড়ে। কিন্তু একটা অচেনা জায়গাতে বিজয় কিছুতেই নিজের বউকে হোটেলে একা ছাড়তে চায় না। ফ্লাইটে করে বাড়িতে ফেরার সময়ও বিদিশা দেবীর খুবই কষ্ট হয়, কিন্তু তাতে প্রীতির কিছু যায় আসে না। প্রীতি নিজের শ্বশুরবাড়ির সবাইকে নিজের কথায় নাচাতে পেরে মনে মনে অত্যন্ত খুশি থাকে। বাড়ি ফেরার পর, আচ্ছা আমার শ্বশুরবাড়িটা কেমন যেন বড্ড পুরানো পুরানো মনে হচ্ছে। কয়েকদিন বাদেই তো আমার বার্থডে। আমার অনেক বন্ধু বান্ধবীরা আসবে। ওরা যদি আমার শ্বশুরবাড়িটা এরকম পুরানো দেখতে পায় তাহলে আমার আর মান সম্মান থাকবে না। এক কাজ করি, আমি বরং সুন্দর করে বাড়িটা রেনোভেট করি। এভাবেই বিদিশা মনে মনে বাড়িটা রেনোভেট করবে বলে ঠিক করে। কিন্তু সে বাড়ির কারোর সাথে আলোচনা করার কিংবা কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। পরের দিন বাড়িতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনই হঠাৎ করে দেওয়াল ভাঙার শব্দ এবং মেঝে ভাঙার শব্দ শুনে বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। তারা ঘুম থেকে উঠে দেখে বেশ কয়েকজন লোক মিলে বাড়ির দেওয়াল এবং মেঝে ভাঙতে শুরু করেছে, যা দেখে বিদিশা দেবী সেখানে গিয়ে দাঁড়ায়। আরে আপনারা কি করছেন? আমার বাড়ির দেওয়ালগুলো এভাবে ভাঙছেন কেন? আপনাদের বাড়ির মধ্যে ঢুকতেই বা কে দিয়েছে? যান, এখনই বেরিয়ে যান বলছি। আপনাদের সাহস তো কম নয়, আমার ঘরে ঢুকে আমার ঘর ভাঙছেন। এই যে আমি ওদেরকে ঘরগুলো রেনোভেট করতে বলেছি, একদম বাধা দেবেন না, চুপচাপ থাকুন, ওদেরকে কাজ করতে দিন। এরকম গরিবদের মতো পলেস্তরা খসা বাড়ি বানিয়ে রেখেছেন, চারিদিকে দেখলেই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এমন কথা শুনে প্রীতির শাশুড়িমা এবং ননদ রেগে যায়। মানেটা কি? তুমি যা বলবে সেভাবেই কি চলতে হবে? আমি কিছুতেই বাড়িঘর রেনোভেট করতে দেব না। তোমার এত সাহস বৌমা! এতদিন আমরা তোমার সব কথা শুনে এসেছি, কিন্তু আমরা আর তোমাকে সহ্য করতে পারছি না। দেখো বৌমা, আমরা তোমাকে এখনো বলছি তুমি এসব বন্ধ করো। এই বাড়ি শুধু আমার কথাতেই চলবে। আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। আমি এরকম নোংরা বাড়িতে থাকতে চাই না, তাই আমি বাড়িটা রেনোভেট করছি। এতে আপনাদের গায়ে এত জ্বালা ধরছে কেন? শোনো বৌদি, এই বাড়িতে তুমি একা থাকো না, এটা আমাদেরও বাড়ি। তোমার বাবা বাড়িটা তৈরি করে দিয়ে যায়নি যে তুমি এভাবে যা বলবে তাই হবে। আমরা এই বাড়ির একটা জিনিসও ভাঙতে দেব না, যেখানে যা আছে সেভাবেই থাকবে। আর এই যে শুনুন, এখানে কোনো কাজ হবে না, আপনারা চলে যান এখান থেকে। এই বলে সুচরিতা লেবার এবং মিস্ত্রিগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে বাড়ির দেওয়াল বা মেঝে আর কোনোটাই ভাঙা সম্ভব হয় না। তাই প্রীতি মনে মনে তার শাশুড়িমা এবং ননদের উপর রেগে বোম হয়ে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি এদেরকে মজা দেখাবো। এই বাড়ির আসল বসকে আমার কথা অমান্য করার শাস্তি এদেরকে আমি দিয়েই ছাড়বো। এই বলে প্রীতি মনে মনে একটা বুদ্ধি খাটায়। সেদিন ভোর রাত থেকে প্রীতিদের বাড়িতে ভীষণ জোরে জোরে আওয়াজ হতে শুরু হয়। সেই আওয়াজে সুচরিতা এবং বিদিশা দেবীর ঘুম ভেঙে যায়। তারা জানালা দিয়ে দেখতে পায় জেসিবি দিয়ে তাদের বাড়ির উঠান কোপানো হচ্ছে। মা, ও মা, দেখো বৌদি পুরো উঠোনটা কুপিয়ে শেষ করে দিল। আমি কত কষ্ট করে গোলাপ বাগান বানিয়েছিলাম, সেই গোলাপ বাগানটাও তুলে ফেলেছে। বৌদি তো খুব ভালো করেই জানে আমি গোলাপ ফুল কত ভালোবাসি, তাও বৌদি এরকম কেন করলো? মেয়ের কথা শুনে বিদিশা দেবী কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু বিজয় আর প্রীতির এরকম আচরণ মেনে নিতে পারে না। প্রীতি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কি করছো? বাড়ির সামনেটা তো পুরো নষ্ট করে ফেললে। আমাদের তো কত সুন্দর বাগান ছিল, তুমি কি করতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে আমি ঠিক করেছি আমি বাড়ির সামনে একটা সুইমিং পুল বানাবো, সেই জন্যই তো এই ব্যবস্থা। এই এতটা জায়গা জুড়ে আমাদের একটা বিশাল বড় সুইমিং পুল হবে, সবাই আসবে দেখবে। আমার বাপের বাড়িতেও তো সুইমিং পুল আছে, তাহলে শ্বশুর বাড়িতে সুইমিং পুল থাকবে না কেন?
শোনো প্রীতি, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। তাই তোমাকে এখানে আমাদের মতো করে থাকতে হবে, আর আমাদের মতো করে চলতেও হবে। তুমি যা বলবে তাই করা যাবে না। বিজয়, তুমি ভুলে যেও না, তুমি আমার বাবার অফিসে জব করো। তুমি আমার মুখের উপর কথা বলো কোন সাহসে? প্রীতির কথা শুনে বিজয় খুবই রেগে যায়, আর সে তখনই একটা রেজিগনেশন লেটার লিখে প্রীতিকে নিয়ে তার বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এই যে স্যার, আমার রেজিগনেশন লেটার। আমি আপনার কোম্পানির চাকরি ছেড়ে দিচ্ছি। আর এই নিন আপনার মেয়ে। আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি না, তাই ওকে ডিভোর্স দিতে চাই। এসব তুমি কি বলছো? তুমি আমার বাবার কোম্পানিতে চাকরি করবে না, আবার তুমি আমাকে ডিভোর্সও দেবে? হ্যাঁ, আজকে আমি তোমার বাবার কোম্পানিতে চাকরি করতাম বলে, কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। তুমি আজকে সব কিছু সীমা ছাড়িয়ে গেছো, তাই আমিও তোমার সঙ্গে সংসার করবো না বলে ঠিক করেছি। তুমি চাকরি করতে চাও না সে ব্যাপারটা তো না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার মেয়েকে ডিভোর্স দেওয়ার জীবনটা নষ্ট করো না। প্রীতি তোমাকে সত্যিই ভালোবাসে। প্রীতি তো জোর করে তোমাকে বিয়ে করতে চাইলো। এখন তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ বিজয়, তুমি প্লিজ এরকম করো না। তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমি কি করব? আমি মানছি আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোমাদের গোটা পরিবারকে নিজের আঙুলে নাচানোর চেষ্টা করেছি, কিন্তু আমি কখনো তোমাদের সঙ্গে আর এরকম খারাপ ব্যবহার করব না। তুমি দয়া করে আমাকে ডিভোর্স দিও না। এভাবেই প্রীতি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে। প্রীতি অনেকবার ক্ষমা চাইলে অবশেষে বিজয় তাকে ক্ষমা করে দেয়। তবে বিজয় এখন কিছুতেই প্রীতির বাবার কোম্পানিতে চাকরি করে না। কয়েকদিনের মধ্যেই সে অন্য কোম্পানিতে চাকরি জয়েন করে, যার ফলে প্রীতি চাইলেও তার শ্বশুরবাড়িকে চালনা করতে পারে না। ধীরে ধীরে সে নিজেকে পরিবর্তিত করে নেয় এবং শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। কোয়েল আন্নাকালী স্কুলে ক্লাস 12-এ পড়ে। তাদের স্কুলে একদিন একটা ডান্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কোয়েলের এক বন্ধু মধু তাকে এই কম্পিটিশনে অংশ নিতে বলে। তোর মাথা খারাপ নাকি? আমি নাচতে পারি না তো? তুই তো অনেক ভালো নাচতে পারিস, তুই পার্টিসিপেট কর বাবা। বেকার বেকার আমি পার্টিসিপেট করব, আর আমার নাচ দেখে দর্শকরা ইট পাথর ছুটতে শুরু করবে। আরে আমি আছি তোরে বাবা, আমি তোকে শিখিয়ে দেব। তোর পছন্দ মতো গান সিলেক্ট করে আমাকে বলে দিবি, আমি সেই গানের নাচের স্টেপগুলো তোকে শিখিয়ে দেব। আর এখনো তো 15 দিন বাকি। রোজ তুই আর আমি প্র্যাকটিস করব, কি আছে? সব সময় পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে নাকি? পড়াশোনার বাইরেও তো কিছু আছে। বলছিস যখন, একবার চেষ্টা করে দেখা যাক তাহলে। আচ্ছা, কোন গানে নাচবো বলতো? বৃষ্টির যে কোনো একটা গান সিলেক্ট করতে হবে। আমাদের স্কুলে প্রত্যেক বছর ডান্সের থিম বলে দেওয়া হয়। তুই তো কোনো কিছুর খবর রাখিস না। এবছর বর্ষাকালে বৃষ্টির থিম রাখা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানিস? স্কুল থেকে এবার আর্টিফিশিয়াল বৃষ্টির থিম তৈরি করা হয়েছে। উপর থেকে বৃষ্টির মতোই জল পড়বে। এটা শুনে কোয়েল অবাক হয়ে যায়। কি বলছিস কি? আমাদের সবাইকে ওই আর্টিফিশিয়াল বৃষ্টির জলের মধ্যে ভিজে ভিজে নাচ করতে হবে? না, অসম্ভব ব্যাপার। আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ করে। আমি বৃষ্টি থেকে দূরে থাকি। এমনিতেই আমি নাচতে পারি না, তার উপর জলের মধ্যে নাচতে গিয়ে আমি হাত পা ভেঙে বসে থাকবো। তারপর আবার আমার বিয়েই হবে না। আরে গাধা, এমন কিছুই হবে না। এটা অরিজিনাল বৃষ্টি তো নয়। নর্মাল জল পড়বে রিমঝিম বৃষ্টির মতো। মুষলধারে তোর উপর জল এসে পড়বে নাকি? আমি এসব কিছুই শুনতে চাই না। তুই পার্টিসিপেট করছিস, ব্যাস। তুই না পার্টিসিপেট করলে কিন্তু আমিও করব না, বলে দিলাম। মধু কোয়েলকে অনেক জোর করলে কোয়েল শেষ পর্যন্ত কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য রাজি হয়। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। একে একে সমস্ত প্রতিযোগী সুন্দর সুন্দর ড্রেস পরে তৈরি হয়ে স্কুলে এসে উপস্থিত হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যায়। একে একে সমস্ত প্রতিযোগী নৃত্য সম্পাদন করে সবাইকে আনন্দ দেয়। কিন্তু কোয়েল মনে মনে খুব চিন্তা করছিল। জানি না আমার কি হবে। জীবনের প্রথমবার স্টেজে উঠে নাচ করব, তাও আবার বৃষ্টির মধ্যে। এই কোয়েল, তোর নাম ডাকলো, যা যা তাড়াতাড়ি যা। অল দ্য বেস্ট। কোয়েল স্টেজে উঠে আসে। ভয়ে তার বুক ধরপড় ধরপড় করতে থাকে। গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে আর্টিফিশিয়াল বৃষ্টি পড়াও শুরু হয়ে যায়। কোয়েলের গায়ে বৃষ্টি পড়তেই সে এক অন্য জগতে চলে যায়। সে দারুণ সুন্দর নাচ করে। হাততালি দীর্ঘক্ষণ ধরে চলতেই থাকে। কোয়েলের নাচ দেখে সকলেই মুগ্ধ হয়। এমনকি জর্জেরা কোয়েলকে এই কম্পিটিশনের উইনার বলে ঘোষণা করে। মধু এসব দেখে হতবাক হয়ে যায়।
এমনকি কোয়েল নিজেই বিশ্বাস করতে পারছিল না যে সে ফার্স্ট হয়েছে। কিরে কোয়েল, তুই এত ভালো নাচ কিভাবে করলি? আমি তোকে নাচের যে স্টেপগুলো শিখিয়েছিলাম তুই তো একটাও করিসনি, কিন্তু প্রতিটা স্টেপ ইউনিক হয়েছে তোর। তুই এতদিন আমাকে মিথ্যা বলতিস যে তুই নাচ পারিস না, তাই তো? না রে মধু, বিশ্বাস কর, আমার খুব টেনশন হচ্ছিল। আমি স্টেজে উঠেই তোর শেখানো সব স্টেপ ভুলে গিয়েছিলাম, কিন্তু গানের সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হতেই আমার খুব ভালো লাগছিল জানিস। জানি না কেন নিজের মনের আনন্দে আমি নাচ করে গেছি আর আমি ফার্স্ট হয়ে গেলাম। কোয়েল মনে মনে খুব খুশি ছিল। একদিন হঠাৎ করে সন্ধেবেলা তীব্র ঝড়ঝঞ্ঝার সঙ্গে বৃষ্টি নেমে আসে। বৃষ্টি দেখে কোয়েল খুব খুশি হয়। বৃষ্টি চলে এসেছে, এই তো এবার আমি সত্যিকারের বৃষ্টির মধ্যে নাচতে পারবো। এই বলে কোয়েল বাড়ির ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে নাচতে শুরু করে। বৃষ্টিতে ভিজে ভিজে নাচানাচি করে সে খুবই আনন্দ উপভোগ করছিল। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ সে ছাদের উপর নাচ করেই চলেছিল। বৃষ্টি থেমে গেলে সে মন খারাপ করে নিচে চলে আসে। এভাবে যখনই বৃষ্টি পড়তো সে ছাদে গিয়ে নাচ শুরু করে দিত। বৃষ্টিতে ভেজার পরে তার খুব শরীর খারাপ করত। একদিন, ওমা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ওমা ওমা, দেখো না কত হাঁচি হচ্ছে, আর মাথা খুব যন্ত্রণা করছে, নাক বন্ধ হয়ে আসছে। সে কি রে, তোর তো অনেক ঠান্ডা লেগে গেছে। যা, আরো যা, বৃষ্টিতে ধাইতা নাচন কর গিয়ে। বারণ করলাম, শুনলি না আমার কথা? 1 ঘন্টা করে প্রতিদিন তো বৃষ্টিতে ভিজিস। রেডি হয়ে নে, চল ডাক্তারের কাছে যাব। দেখুন, আপনার মেয়ের সাইনাসের প্রবলেম আছে, বৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। আর এসিতে তো একদমই থাকা যাবে না, ঠান্ডা জাতীয় কোনো খাবারও খাওয়া যাবে না, শুধু সাবধানে থাকতে হবে বলে দিলাম। এটার পার্মানেন্ট কোনো সলিউশন নেই, বুঝলেন? তাই বি কেয়ারফুল। এটা শুনে কোয়েলের খুব মন খারাপ করে। সেদিনের পর থেকে তার মা তাকে বৃষ্টিতে ভিজতে দেয় না, কিন্তু কোয়েল যখনই লুকিয়ে চুরিয়ে কোনো সুযোগ পেত সে বৃষ্টিতে ভিজে নাচ করত। এভাবেই কয়েক বছর কেটে যায়। কোয়েলের বাবা মা বিজয় নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। কোয়েলের বিয়ের দিন ভীষণ গরম পড়েছিল। যেমনই গরম তেমনই ভারী ভারী লেহেঙ্গা সাজগোজ, লোকজনের ভিড়, চেঁচেমেচিতে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। বিয়ের পর কোয়েল তার শ্বশুর বাড়িতে চলে আসে। সেদিন রাত্রিবেলা কোয়েল দেখে যে ভীষণ জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ও মাই গড, শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই বৃষ্টি। আজকে বিয়ের দিনটা অনেক কষ্টে কেটেছে। যাই, বৃষ্টিতে ভিজে একটু নাচানাচি করে আসি। কোয়েল মাঝরাতে ছাদে গিয়ে নাচ করতে থাকে। পরের দিন সকালবেলা থেকেই কোয়েলের খুব হাঁচি শুরু হয়। কি গো বৌমা, তোমার এত হাঁচি হচ্ছে কেন গো? ঠান্ডা লাগলো কিভাবে? ঠান্ডা লাগেনি মা, আসলে ওই তো কাজের মাসে ঘর ঝাড়ু দিচ্ছে না, আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই আর কি হাঁচি হচ্ছে। সরি। ও তাই বলো, আমি তো ভাবলাম বৃষ্টিতে ভিজেছো হয়তো তুমি। তোমার তো বৃষ্টিতে ভিজলেই হাঁচি হয়, আর আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। কি সত্যি তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? আমার বৃষ্টিতে ভিজে নাচ করতে খুব ভালো লাগে। তুমি আবার নাচতেও পারো নাকি? তাহলে চলো, বৃষ্টি তো হচ্ছেই, দুজনে একসঙ্গে ভিজি, চলো। কি সত্যি বলছো? আচ্ছা চলো, কিন্তু আমার সঙ্গে নাচতে হবে কিন্তু, বলে দিলাম। নাচবে তো বলো আগে? তুমি নাচবে আর আমি দেখবো। আমিও তো নাচতে টাচতে পারি না বাবা। কোয়েল ও বিজয় একসঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচ করে। কোয়েলের আরো বেশি ঠান্ডা লেগে যায়। সব সময় সে শুধু হাঁচি করতেই থাকে। শ্বশুর বাড়ির কাউকে সে জানায় না তার সাইনাস রোগের কথা, কারণ সে জানতো যে কেউ জানলে তাকে আর বৃষ্টিতে ভিজতে দেবে না। এরকম ভাবেই সময় কাটছিল। অনেকদিন পর হঠাৎ একদিন বৃষ্টি নেমে আসে। এই তো আমি সুস্থ হয়ে গেছি আর বৃষ্টি শুরু হয়েছে। আমি আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচবো আর টিকটক ভিডিও বানাবো, সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। সবাই তো দেখি নিজেদের ট্যালেন্ট দেখায়, বৃষ্টিতে ডান্স করা আমারও তো একটা ট্যালেন্ট, আমিও সবাইকে দেখাবো। এই বলে কোয়েল মোবাইল ফোন নিয়ে বৃষ্টিতে ভিজে নাচ করার জন্য ছাদে চলে যায়। সে টিকটক ভিডিও করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে যে হঠাৎই তার ফোনটা বন্ধ হয়ে গেছে। এ বাবা, এটা কি হলো? আমার ফোন কি খারাপ হয়ে গেল নাকি বৃষ্টিতে ভিজে? কিন্তু দোকানদার যে বলেছিল এটা ওয়াটারপ্রুফ ফোন।
সর্বনাশ করেছে, পুরো মুডটাই নষ্ট। এবার আমি টিকটক ভিডিও কিভাবে করব? বিজয় এলেই নতুন ফোন কিনে দিতে বলবো। ওদিকে বিজয় তার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। মিটিং এ প্রেজেন্টেশন শেয়ার করতে গিয়ে সে দেখে যে তার ফোন থেকে প্রেজেন্টেশনটা ডিলিট হয়ে গেছে। কি হলো বিজয়, প্রেজেন্টেশন শুরু করো, সবাই ওয়েট করছে তো। আমি এক্সট্রিমলি সরি স্যার, আমার ফোন থেকে প্রেজেন্টেশনটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে কল করে এখনই মেল করতে বলছি। প্লিজ আমি সবার কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এক্সকিউজ মি। এই বলে বিজয় বাইরে বেরিয়ে এসে কোয়েলকে ফোন করে। তোর বাবা, কোয়েল ফোন সুইচ অফ করে রেখেছে কেন আবার? মা তো বাড়িতেও নেই, মাকে ফোন করেই বা কী লাভ? হে উপরবেলায় কিছু একটা ব্যবস্থা করে দাও। বাইরে বৃষ্টি হচ্ছে, কোয়েল নিশ্চয়ই ফোন অফ করে নাচতে বেরিয়েছে। উফ, কি যে করি। বিজয় বারে বারে কল করতেই থাকে, কিন্তু কোয়েলের ফোন সুইচ অফ থাকায় সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। অনেক দেরি হয়ে যাওয়ায় বিজয়ের বস তার উপর খুব রেগে যায়, কারণ তাদের কোম্পানির ফরেন ডেলিগেটরা সকলে মিটিং ছেড়ে চলে গিয়েছিল। বিজয়, আজকে তোমার জন্য আমাদের কোম্পানির এত বড় ক্ষতি হলো। ঠিক সময় তুমি প্রেজেন্টেশনটা শেয়ার করতে পারলে না। এত ভালো একটা ডিল হাতছাড়া হয়ে গেল। আমার কোম্পানিতে তোমার আর কোনো জায়গা নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি, এখনই বেরিয়ে যাও। বিজয়কে তার বস চাকরি থেকে বের করে দেয়। বিজয় মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কোয়েল, তোমার ফোন কোথায়? তোমার ফোন সুইচ অফ কেন? জানো বিজয়, ওই দোকানদার আমাদের ঠকিয়েছে। আমাকে বলেছিল ওটা ওয়াটারপ্রুফ ফোন, কিন্তু আজকে আমি বৃষ্টিতে নাচের টিকটক ভিডিও করতে গেলাম আর আমার ফোনটা খারাপ হয়ে গেছে। বিজয়, আমাকে নতুন ফোন কিনে দাও, বর্ষাকাল আর মাত্র 1 মাস আছে। বিজয় খুব রেগে গিয়ে কোয়েলকে একটা চড় মারে। কোয়েল কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। নিজের চাকরি হারিয়ে সে খুব চিন্তায় পড়েছিল। সে নানান জায়গায় শুধু চাকরির সন্ধান করতে থাকে। একদিন বিজয় দেখে যে বাথরুম থেকে অনেক জোরে জোরে মিউজিকের আওয়াজ আসছে। মা, বাথরুমে গান বাজনার আওয়াজ হচ্ছে কেন গো? কে আছে বাথরুমে? আর কি বলবো বাবা, তুই শুনলেই তো রেগে যাবি। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে না বলে তোর বউ কোমর না দুলিয়ে আর থাকতে পারছে না। বাথরুমে বড় হোম থিয়েটার নিয়ে ঢুকেছে, গান চালিয়ে শাওয়ারের নিচে ডান্স করছে। কি, ওর জন্য আমার চাকরি চলে গেছে আর ও এখনো নাচ নিয়েই পড়ে আছে? মা, আমার এবার খুব রাগ হচ্ছে বলে দিলাম। এত নাচ গান করে কি লাভ? যদি জীবনে কিছু করে দেখাতে পারতো তাও না হয় বলা যেত। কোনো বড় কম্পিটিশন যদি জিততে পারতো বা আমাদের মুখ উজ্জ্বল করতো, তা নয় শেষ পর্যন্ত তোর বউ বাথরুম ডান্সার হয়েছে। মা, তুমি খুব ভালো কথা মনে করিয়েছো। আমার এক বন্ধু বলছিল আমাদের রাজ্যের ডিস্ট্রিক্ট লেভেলের ডান্স কম্পিটিশনের একটা প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে যে জিতবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা যদি কোয়েলকে ওখানে অংশ নিতে বলি, কেমন হয় বলো তো? কি, একদম না। আমি অত বড় কম্পিটিশন জিততে পারবো না। জীবনে একবারই একটা স্কুলের কম্পিটিশনে জিতেছিলাম, তাও আবার শুধুমাত্র বৃষ্টির জন্য। বৃষ্টির জন্যই আমি নাচতে পারি। যেখানে বৃষ্টি নেই সেখানে আমার নাচেরও কোনো ইচ্ছা নেই। কোয়েল, এমন বলো না। যে করেই হোক কম্পিটিশনটা জিততেই হবে তোমাকে। 10 লক্ষ টাকা আমাদের অনেক দরকার। আমার চাকরি চলে গেছে জানোই তো। ওই টাকাটা দিয়ে আমরা তো একটা বড় ব্যবসা শুরু করতে পারবো। বৃষ্টি ছাড়া আমি নাচতে পারি না বিজয়, আমি সত্যি বলছি। তুমি ওনাদের সঙ্গে কথা বলে দেখো বৃষ্টির থিমে আমি নাচতে পারবো কিনা, তাহলে আমি একটা রিস্ক নিতে পারি। তুমি শুধু রাজি হও, বাকি সব আমার উপর ছেড়ে দাও। বিজয়ের কথা শুনে কোয়েল কম্পিটিশনে অংশ নিতে রাজি হয়। সে বৃষ্টির থিমে খুব সুন্দর ডান্স পারফরমেন্স করে। তাকে উইনার ঘোষণা করে দেওয়া হয়। 10 লক্ষ টাকার পুরস্কার কোয়েল বিজয়ের হাতে তুলে দেয়। সেই টাকা দিয়ে বিজয় একটা বড় ব্যবসার সূচনা করে। কোয়েলের জন্য বিজয়ের চাকরি হারিয়েছিল ঠিকই, কিন্তু কোয়েল তার ট্যালেন্টের দ্বারা বিজয়ের মুখে আবারও হাসি ফোটাতে সক্ষম হয়েছিল।